এই তো আমার রান্না বান্না হয়ে গেছে। আর আমরা বসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানেবল হাউজে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ব্লগে কি কি থাকছে। আমি তো আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। মেহমান আসবে, অল্প সময়ে একা হাতে মেহমানদারি কিভাবে করছি, কি কি রান্না করছি সেটাই থাকছে আজকের ব্লগে। চিংড়ি মাছগুলো গতকালকে এনেছিল, তো আজকে একটু ভিজিয়ে তারপরে উপরে যেভাবে আমি আজকে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই। তো আমি উপরে চামড়াটা ফেলতেছি না, এরকম করে একটু মাঝখানে চিড়ে নিচ্ছি আর ভিতরের যে রগটা আছে সেটা ফেলে দিচ্ছি চিংড়ি মাছের, তাহলে ওটার ভিতরে পাথর থাকে মানে ভালোই থাকে। আর মাথার উপরে যে একটা ময়লার ফুটলি থাকে সেটাও ফেলে দিচ্ছি। তো 2 কেজি চিংড়ি মাছ আমি সেম প্রসেসেই কুটে নিচ্ছি, মাঝখানের রগটা ফেলে এইভাবে উপরের দাড়িগুলো ফেলে আর কি। এখানে হচ্ছে বিরিয়ানির জন্য চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে গরুর মাংস হয়েছে, এখানে পোলাও 2 রকম এরকম। এখানে 1 কেজি আর 1 কেজি রান্না করে ট্রেতে রেখে দিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে, এখানে পেঁয়াজ মশলাপাতি সব রেডি করে নিয়েছি। আজকে বিরিয়ানি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। এগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য কলিজা। এখানে দুপুরের জন্য প্লেট বাটি সব ধুয়ে রেখে দিয়েছি সকালে, এগুলো গতকালকের বিরিয়ানি। একটু শাক আর সকালে খিচুড়ি রান্না করেছিলাম ডিম দিয়ে। এখানে পেঁপে আর এখানে 1 কেজি পোলাও রান্না করে এভাবে টেবিলে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর সকালের নাস্তা করা হয়েছে। এখন 9:30 পৌনে 10টা বাজে। এখন থেকে আমি রান্না শুরু করে দিয়েছি। 12টার ভিতরে আমার চেষ্টা হচ্ছে রান্না শেষ করা। তো আমার যে কাজের মেয়েটা সে এসেছে একটু আগে, ও এখন ধোয়া ফাটলাগুলো করে দিচ্ছে, করে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিবে আর কি। আর আজকে সবজি রান্না করছি না, যেহেতু বিরিয়ানি রান্না করব, আর কুটাকাটি বেশি একটা নেই। গতকালকে কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, সেই কারণে একটু হেল্প হচ্ছে, মানে গরুর মাংসগুলো কষিয়ে রেখেছিলাম। আর কলিজা যদিও আমার শাশুড়ির জন্য এই কষিয়ে রেখেছি, আর একটু আজকে মানে ভেজে নেব আর কি পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো হলুদ মরিচ লবণ দিয়ে এখন চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, কারণ এগুলি আবার লাল হয়ে যাবে বেশি সময় যদি বাইরে রেখে দিই। মেহমানকে আসতেছে সেটা একটু বলে নিই। গতকালকে তো আমার বাসুরের মেয়ে সামিয়ার বিয়ের অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানে আমার ননদের জামাই, তারপরে চাচাতো বাসুর, চাচাতো দেবর যা ওরা এসেছিল। তো আমার বাসায় এসে নাস্তা করার কথা ছিল সন্ধ্যা আর কি বিকেলের দিকে, কিন্তু তাড়াহুড়ো করে ওনারাও আবার চলে গেছে, আর আমিও এদিকে মানে আমার বাসুর মেয়েকে উঠানো নিয়ে ব্যস্ত ছিলাম। তো যার কারণে আসলে আসা হয়নি। তো এই জন্য রাতেই দাওয়াত দিয়ে দিয়েছি, কারণ আমার চাচাতো বাসুরের এবং যা ওনারা থাকে চট্টগ্রামে, এই অনুষ্ঠানের জন্যই এই ঢাকায় এসেছে। তো ভাবলাম যে একটু দাওয়াত দিই, কারণ আর কখন আসবে না আসবে সেই জন্যই আসলে। তো এই জন্যই আসলে ননদ, তারপরে ননদের জামাই দুলাভাই, মানে ওই পরিবারকে আর কি, আমার চাচাতো ননদ সহ যা সহ সবাইকে দাওয়াত দিয়েছি। এর জন্য সকালে উঠে মুরগি এখানে 3 কেজি 3.5 কেজি মুরগির গোশত ছোট ছোট করে আমি কুটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে পোলাওটা রান্না করে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, যাতে ঝরঝরে বিরিয়ানি হয়, ভালো হয় আর কি। এদিক দিয়ে আমার বড় যা এসে আমাকে একটু হেল্প করছে, চিংড়ি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে।
তো আমি অর্ধেক মুরগির গোশত এখন তেলে দিয়ে দিয়েছি আর বাকিটা এখন দিয়ে দিচ্ছি। তো ওনারা হয়তো আসতে একটু 12টা 1টা বাজবে আর কি, সেই সময়ে আসবে। আমার এই ননদটা অনেক ফর্সা হলো, অনেক বড়লোক, ঢাকায় বাড়ি আছে, ফ্ল্যাট আছে, তারপরে অনেক জায়গা আছে। যাত্রাবাড়িতেই থাকে, যাত্রাবাড়িতে ওদের বাড়ি। তো এখন আবার বড় একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে, মানে আর একটু ভালো প্লেসে, তো আরও দামি আর কি, তো সেটাতেই উঠেছে। তো সব মিলিয়ে আসলে অনেক দিন থেকে বলবো কিছুদিন আগে এসেছিল আমাদের আগের বাসায় আমার চাচা শ্বশুর সহ। তো আজকে ভাবলাম যে না, একসাথে সবাই বলি, দাওয়াত দিয়ে আর কি। তো চিকেনগুলো হালকা একটু ভেজে নিয়েছি। আর বিরিয়ানি আসলে আমি নর্মালি যেভাবে রান্না করি প্রায় সময় শেয়ার করি, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে, ঘরোয়া পদ্ধতিতে জটপট হয়ে যায়। তো সেই হিসাবে আমি এই বিরিয়ানিটা আমার মতো করেই আসলে রান্না করি। আজকের রান্নাগুলো আসলে আমার মতো করে আমি যেভাবে রান্না করি সহজ উপায়ে, সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরও ভালো লাগে যারা আমার ভিডিও দেখেন সব সময়। এখানে চিকেনের জন্য আমি চিকেনটা আগে রান্না করব, সেজন্য পেঁয়াজগুলোকে হালকা মানে ব্রাউনিশ করে নিয়েছি, নরম নরম করে। তারপরে এখন আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু 3.5 কেজির মতো মুরগির গোশত, সেই হিসেবে 2.5 টেবিল চামচ করে আমি আদা রসুন দিয়েছি। আর চিকেন ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, সেই কারণে এখানে এখন অল্প একটু লবণ দিয়েছি, প্রয়োজন হলে আবার দিব। তো এখানে বিরিয়ানির মাংসের মশলা, বিরিয়ানির মশলা যেটা, সেটা পুরোটাই 1 প্যাকেট দিয়ে দিয়েছি, কারণ আমি ফলাউট চাউল নিয়েছি 2 কেজি আর মুরগির গোশত 3.5 কেজি। তো সেই হিসাবে পুরো প্যাকেটটাই আমার মনে হয়েছে মানে লাগবে, পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচের মতো। আর টক দই একটু পেস্ট, মানে একটু ভালো করে ফিটে টক দই দিব, সেই জন্য টক দইটাও রেডি করে নিচ্ছি। তো এদিকে খেয়াল করতে গিয়ে মশলাগুলো কিন্তু নিচে লেগে যাচ্ছে, সেদিকে আর মাথায় নেই। তো একটু পানি দিয়ে দিব, ভালো করে ফিটে নিচ্ছি টক দইটা। এখন তাড়াহুড়ো করে পানি দিয়ে দিচ্ছি, যে নিচে একদম বেজে যাচ্ছে, ফুডে নাই, জাস্ট বেজে যাচ্ছে এরকম আর কি। আর স্টিলের এই পাতিলগুলোতে খুব জটপট আসলে লেগে যায়, এটা একটু বিরক্তিকর ব্যাপার। তো আমি ভালো করে এইগুলো উঠিয়ে নিচ্ছি। পাশাপাশি আসলে সকালে চা খাওয়া হয়নি, তো একটু রং চা করেছিলাম। আমার বাসুরও রং চা পছন্দ করেন, ওনাকেও দিয়েছি। আর আমিও একটু রান্না করতে করতে রং চা খেয়ে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমি গরুর গোশতে একটু আলু দিব। আর যেহেতু বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানিতেও একটু আলু দিব, সেই জন্য আমি আলু বিরিয়ানি এবং গরুর গোশতের জন্য কুটে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে পরে আবার ভেজে নিব আর কি। আর গরুর গোশতে সিদ্ধ অবস্থায় দিয়ে দিব প্রেশার কুকারে। সে গরুর গোশতগুলোতে আরেকটু মশলা দিব, এই জন্য হালকা কষিয়ে রেখেছিলাম আর কি গতকালকে। এখন আমি টক দই দিয়েছি আর মশলার ভিতরেই মুরগির গোশতগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করব। আর পানি দিব না, এগুলো থেকে পানি বেরিয়ে যাবে। আর হয়তো অনেকেই বলবেন আস্ত মুরগির গোশত দিয়ে মানে বিরিয়ানি করছি না কেন। ছোট ছোট করে এভাবে গোশত করে বিরিয়ানি করলে খুব ভালো লাগে আমাদের কাছে, সেভাবে করছি। এখন চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি পাশের চুলায়। আর এদিক দিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, একটু টক দই লেগে আছে সেই জন্য। কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, যদিও পেস্ট দিয়েছি কাঁচামরিচ, এগুলিতে অনেক ঝাল, তারপরে একটু গ্রান হওয়ার জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের জন্য। ভালো করে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। আমি চিংড়ি মাছ যে তেলে ভেজেছিলাম, ওই তেলেই আমি আবার মাছগুলো মানে করে নিব, ভুনা করব আর কি। তো এখানে 1.5-2টার মতো টমেটো দিয়েছি। আর 1 চামচ করে আদা রসুন দিয়ে দিচ্ছি, জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। তো
তো গুঁড়ো মরিচ আমি এখানে দিইনি, যেহেতু কাঁচামরিচগুলো তো অনেক ঝাল, সেই কারণে এখানে 1 চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে দিব, ভালো করে এই মশলাগুলো কষানো হোক। এদিক দিয়ে আমি মুরগির গোশতগুলোর কী অবস্থা সেটা দেখে নিচ্ছি। তো এগুলো অনেক পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন। তো একটু ভালো করে নাড়াচাড়া করে উপরেরগুলো নিচে দিয়ে মানে রান্না করে নিচ্ছি, একবারে মাখা মাখা হওয়া পর্যন্ত আমি এইভাবে রান্না করে নিব। আর পানি দিব না, কিছু দিব না, সব কিছুই ঠিকঠাক পারফেক্ট আছে। জাস্ট একটু লবণ চেক করে নিচ্ছি। আর পোলাও রান্নাতে আমি সব কিছু পোলাও যেভাবে রান্না করে সেভাবেই রান্না করে নিয়েছি। চিংড়ি মাছগুলো এর ভিতরে, চিংড়ি মাছের যে মশলাগুলোও হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি, মাখা মাখা করেই করবো এর জন্য। তো ঢাকনা দিয়ে এগুলো ভালোভাবে মাখা মাখা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। আর ভালো করে ভেজে মানে ভুনা করে নিব আর কি। তো এর ভিতরে হয়ে গিয়েছে আমার ধনিয়া পাতা, ডিপ ফ্রিজে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আসলে ডিপ ফ্রিজে রাখার পরে বাইরে এনে তারপর দেওয়া যাবে না, ডিপ ফ্রিজ থেকে সরাসরি হাতে করে এনেই রান্নাতে দিয়ে দিলে ধনিয়া পাতাগুলো ভালো থাকে। এর ভিতরে চুলা খালি হয়েছে, আমি চিকেনগুলো নামিয়ে তারপর গরুর গোশতে একটু গরুর গোশতের মশলা, রাঁধুনি গরুর গোশতের মশলা দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি রাঁধুনির। তো চুলাটা ধরিয়ে দিয়েছি, আলুগুলোও দিয়েছি, আর বাকি যে আলুগুলো সেগুলো আমি ইয়েতে দিব, বিরিয়ানিতে দিব। এর জন্য পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সেই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু সেদ্ধ করা হয়েছে, তারপর বিরিয়ানিতে একটু ভেজে দিলেই বেশি মজা হয়, এর জন্য ভেজে দিচ্ছি। তো এর ভিতরে গরু গোশতগুলো হয়েছে আর আলু ভাজাটাও হয়ে গিয়েছে। এখন আমি বড় পাতিলে মানে রাইস এবং গোশত একসাথে মিক্স করব। তো আমি যেভাবে করি আসলে, প্রথমে আমি রাইস দিয়ে দিই, তারপরে গোশত দিই, মানে পর্যায়ক্রমে একের পর এক দিতে থাকি আর কি। তো টেরগুলো আগে দিয়ে দিচ্ছি, এগুলো টেরগুলো আগে হয়েছে, এগুলো একদম ঠান্ডা হয়ে জর্জরা হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে একটু আরও মানে জরা জরা করে দিয়ে দিচ্ছি আর কি। এই তো এইভাবে আমি প্রথমে চিকেন, তারপরে রাইস এভাবে দিয়ে দিব। এটা অনেক বড় একটি পাতিল, আমার অনেক বছর আগের পাতিল। এই পাতিলেই আমি করে নিচ্ছি সবগুলো, মানে সব রাইসগুলো দিয়ে দিচ্ছি আর কি। তো চিকেন দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা, একটু চিনি আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এভাবে করে করে আমি সব মানে পালাক্রমে দিয়ে দিব। আর নিচে এই বড় পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি, আর ডিমই আছে আমি রেখে দিয়েছি। সেম প্রসেসে আবারও চিনি, গোলাপ জল আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এরপরে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভিতরে, কারণ অনেকগুলো রাইস এবং চিকেন, প্রায় 4.5 কেজির মতো, তো 5.5 কেজির মতো। তো সেই হিসাবে কাঁচামরিচ ভিতরে পর্যন্ত, উপরে যদি দিই তাহলে ভিতরে পর্যন্ত গ্রান যাবে না, এর জন্যই আবার একটু মাঝখানে দিয়ে দিয়েছি। সেম কারণে আসলে আমি চিনি, গোলাপ জল আর পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, কারণ একদম উপরে দিলে, অল্প বিরিয়ানি রান্না করলে তখন অল্প দিলে, মানে উপরে দিলে হয়, যেহেতু বেশি বিরিয়ানি সেই হিসাবে আমি মাঝখানে দিয়ে দিয়েছি। অনেকেই এরকম চামচ বাটি ধুয়ে দেন না, ফেলে দেন। আসলে বরকত এইসব মানে নিচের যে জিনিসগুলো সেগুলো। তো এটা আমার শাশুড়ি আম্মা এই তারপর সবার মুরব্বিদের কথা। তবে আসলে আমিও মনে করি এটা আসলে বরকত এবং স্বাদটা এগুলোতেই থেকে যায়। এই জন্য এইভাবে ভালো করে মানে কেচে তারপর দিই আর কি। তো এটা হয়তো অনেকের কাছে অনেক খারাপ মনে হতে পারে, আমি মনে করি আমার কাছে অনেক এটা বরকতময় জিনিস। তো এরকম না ফেলে দিয়ে এভাবে দিয়ে দিতে পারেন, যারা মানে ফেলে দেন আর কি, তাদেরকে বলবো। তো একদম উপরের লেভেলে আমি আবারও সেম প্রসেসে গোলাপ জল, চিনি, তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু বোখরা দিয়ে থাকলেও আলু বোখরাও দিলে হতো, তো আমার কাছে ছিল না, আর এটা একদম যে দিতেই হবে
এমন কোনো কম্পালসারিও নেই, থাকলে দেওয়া। তো আমি ঘি দিয়ে তাওয়াতে বসিয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে, যেহেতু একদম ডিমে আছে রেখে দিয়েছি উপর পর্যন্ত মানে গরম হতে আর কি। এখানে আমি ডিম ভুনা করব, ডিমের রোস্ট টাইপের আর কি। এর জন্য পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আর একটু টমেটো পেস্ট দিয়েছি আর কি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিব আদা রসুন পেস্ট, কাঁচামরিচ পেস্ট। তো আসলে রেসিপি সবসময়ই দেওয়া হয়, আমি যখনই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিগুলো আগেও শেয়ার করেছি, তারপরেও আজকেও শেয়ার করছি। যাদের দেখতে ভালো লাগবে বা আমার রেসিপিগুলো ফলো করেন তাদের সুবিধার্থে। আমি ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা রাঁধুনির, আর দিয়ে দিচ্ছি লবণ। আর আমি ডিমটাকে সিদ্ধ করে তারপরে একটু ছিলে আর কি, ছিঁড়ে নিয়েছি চারিদিকে, 3-4টা কাটা করে নিয়েছি। একটু দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া, আর একটু দিয়ে দিব টক দই, ভালো করে ফিটে একটু টক দইয়ের পেস্ট করে দিয়েছি। টক দই না থাকলে এই পর্যায়ে একটু দুধ গুলে, মানে পাউডার দুধ অথবা তরল দুধ থাকলে সেটা দিলেও কিন্তু টেস্ট হয়। তো আমি এখন ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব। লাস্টে আমি একটু চিনি দিয়ে ব্যালেন্স করে নিব, হালকা একটু আর কি, 1/2 চামচ চিনি দিয়ে দিব। যেহেতু টক দিয়েছি, ঝাল, তো সব মিলিয়ে আর কি একটু টক ঝাল মিষ্টি থাকলে খেতে ভালোই লাগে, টেস্টটা ভালো হয়। এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে, বিরিয়ানি এখন বাজে 12:30। আমার বিরিয়ানি হয়ে গেছে, দুধ বসিয়ে দিয়েছি আমার শাশুড়ির জন্য, আর সব রান্নাঘর গুছিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ করে নিয়েছি, রোস্ট আর গরু গোশত। টক দইগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, এখন সালাদ করে রাখবো, তাহলে মোটামুটি কাজ কমপ্লিট। এদিক দিয়ে দোয়া পাটলা সব শেষ, ধোয়া পাতলা করে নিয়েছি, মোটামুটি আমার যা বড় জনে করে দিয়েছে। আর এই তো আমরা এখন বড়ই খাবো, একটু ফ্রি আছি, মেহমান আসতে এখনও সময় আছে। তো আমরা কিছুক্ষণ গল্প করেছি, নাতিনেরা আছে, তারপর যা শাশুড়ি সবাই বসে বড়ই খেয়ে গল্প করে আমি গোসল করে একটু সাজুগুজু করলাম নামাজ পড়ে। তো এখন টেবিলটা একটু সেট করে নিচ্ছি। একটু শাড়ি পরেছি, শাড়ি বলতে সুতি, সবুজ কালারের সুতি কাপড়টা পরলাম, কারণ কাপড় তো পরাই হয় না। তো যেহেতু শ্বশুরবাড়ির লোকজন আসতেছে, এই জন্য বউ সাজার একটু প্রচেষ্টা আর কি। যদিও বুড়া বউ, এই আর কি, বুড়ো হয়ে গেছি, তারপরেও তো বউ, এই আর কি, শ্বশুরবাড়ির বউ। তো আমি একটু ম্যাট দিয়ে দিচ্ছি আর প্লেটগুলোও দিয়ে দিচ্ছি। এখনও ওনারা আসার কোনো লক্ষণ দেখছি না, তো আমি ভাবতেছি প্লেট গুছিয়ে তারপর ঠিকঠাক করে দিয়ে একটু এডিট করব। এই দিনটা মানে আমার আজকের একটা ভিডিও আপলোড দেওয়ার দরকার মনে করছি, গতকালকেও দেওয়া হয় নাই, তো এই জন্যই ভিডিও আপলোড দিব। তো সময় পেয়ে আমি সেটাও করে নিব আর কি। তো প্লেটগুলো ধুয়ে টেবিলে রেখেছিলাম, এখন উপর করে দিয়ে দিচ্ছি, তাহলে আর ধুলাবালি ফুটবে না, জাস্ট উঠিয়ে খেতে পারবে। এই তো টেবিলটাও গুছানো শেষ, আমার শাশুড়ি বসে বসে পড়ছে। এর ভিতরে আমি এডিট করে অনেকক্ষণ সময় করে আর কি, এখন আবার চলে এসেছি, প্রায় 2টা বেজে যাচ্ছে, একটু পরেই হয়তো 2টা বাজবে আর কি। ওনারা এখনও আসে নাই, এখন ফোন দিয়েছে আমার হাজব্যান্ড, বলল যে পথে আছে। তো এটা শুনে আমি ভাবলাম যে সালাডটা আগে করে নিই, তাহলে মোটামুটি আর কাজ দিয়ে, কারণ যেগুলোতে আমি সার্ভ করব সেগুলো এনে ধুয়ে রেখে দিয়েছি, আর বেশি একটা যে কাজ আছে জাস্ট বেড়ে দিব।
রাইস যেন গরম থাকে সেজন্য একদম ডিমি আগুনে, এই যে নিচে চুলা দেখা যাচ্ছে, ডিমি আগুনে রেখে দিয়েছি যাতে গরম থাকে আর কি। আর শীতকালে গরম না হলে ভালো লাগবে না বিরিয়ানি খেতে। তো টেবিলের দুই পাশে দুইটা সালাতের প্লেট দেওয়ার জন্য আমি দুই প্লেটেই দিব, এই জন্য একটু দুই ভাগেই হওয়ার জন্য সব কিছু কেটে নিচ্ছি। আজকের ভিডিওটি অনেক লং হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এখনও পর্যন্ত যারা দেখতে দেখতে এসেছেন হয়তো লাইকটি দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটি দিয়ে দিবেন। আর যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে শেয়ার করতেও ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কোন বিষয়টা বেশি ভালো লেগেছে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তাই তো সালাদ কুটা শেষ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর লেবু আর শসা দিয়েছি, শসা বলতে খিরা। তো এগুলো টেবিলে দিয়ে দিই, আর প্লেট টেলেট তো দেওয়া হয়েছে। আর এই তো ওরা চাচাবাতি যা কথা বলতেছে বসে বসে। তো এটা হলো আমার বাসুর বড়জনের বড় ছেলে, আমাদের কোম্পানিতেই জব করে আমার হাজব্যান্ডের। তো এই জন্য ও কী দেখাচ্ছে। তো এখন মনে হচ্ছে আমি আসলে একটু জর্দার রং দিলে দেখতে ভালো লাগবে, সেজন্য একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। তো এখনও আগুন যেহেতু আছে, গরম হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এর ভিতরে মেহমান চলে এসেছে, ওনারা বসে এই যে ডাইনিং রুমে কথা বলছে। তো আসলে আমি এখনও আমার দেবর বাসুর মানে চাচাতো, তারপর ননদের জামাই, ওনাদের সাথে দেখা দিই না। তো ওনারা কথা বলতেছে, আর মুত্তাকিকে বললাম একটু ক্যামেরাটা সেট করে দাও, তো ও দিয়েছে। তো এখন আসলে আত্মীয় স্বজন মোটামুটি যারা নিয়মিত যোগাযোগ রাখে তারা সবাই আমার আমার চ্যানেল আছে বা আমি ভিডিও দিই এরকম সবারই জানা হয়ে গেছে, যার কারণে অসুবিধা হয় না, সবাই বুঝে যে আমি ব্লগ দিই করি এই আর কি। তো ঝটফট আসলে বেড়ে দিচ্ছি যেহেতু মেহমান চলে এসেছে, আর সব খাবার রেডি, আর কিছু এখন নাস্তা দিচ্ছি না, জাস্ট খাবারই দিয়ে দিচ্ছি। তো এই কাজে আমাকে সহযোগিতা করছে আমার মুত্তাকি, আজকে মুত্তাকি এসে সব কিছু গুছগাছ করে দিচ্ছে আর কি। আর আমার বড় ছেলে গিয়েছে মালয়েশিয়ান এমবেসিতে, ওর একটু দরকার আছে, এর জন্য ও নেই। তো আমি বিরিয়ানি দুই পাশে দেওয়ার জন্য দুইটা ডিশে দিয়ে দিচ্ছি, আর ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। খুবই টেস্ট হয়েছে বিরিয়ানিটা, আমি চেক করে দেখেছি আর কি। আমি বেড়ে দিচ্ছি, মোত্তাকি সব নিয়ে যাচ্ছে টেবিলে, সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আসলে ছোটোবেলা থেকে ওদেরকে একটু একটু করে ট্রেনিং দিয়েছি কিভাবে টেবিল সাজাতে হবে, টেবিলে কিভাবে দিতে হবে, বলি আর কি এভাবে এভাবে দিবা। তো ওরা আসলে ওই রকম সেট হয়েছে আর কি। তো এই তো চিংড়ি মাছগুলো বেডে দিয়েছি, এখন ও নিয়ে যাচ্ছে টেবিলে দিয়ে দিচ্ছে, আর সবাইকে বলতেছি বসে যাওয়ার জন্য। তো ওনাদেরকে বললাম যে ওনারা সবাই একসাথে বসে যাক, আমরা ঘরে যারা আছি, ঘরেও মেহমান আছি, তো আমরা সবাই পরে বসবো, এই জন্য ওনাদেরকে আগে বসিয়ে দিচ্ছি। তো এই তো সবাই এখন টেবিলে বসবে, হাত ধুয়ে নিচ্ছে। আর আমার ননদ যা ভাবি ওনারা দেখা করে আমি আবার রান্না করে ঢুকেছি, তো ওনাদেরকে বললাম যে বসে যাওয়ার জন্য। তো আমার বাসুর চাচাচো বাসুর আর কি, উনি বলতেছে এত কিছু কেন করছি, কেন করেছি, এত কষ্ট কেন করতেছি, গতকালকে মানে গত কয়েকদিন থেকে তো মেহমান আছে, ওনারা জানেন। তো ওনারা আসলে বলতেছে আসবে না আসবে না, কষ্ট হবে আমার। আমি বললাম না অসুবিধা না, মেহমানের সাথে মেহমান আসবে, অসুবিধা কি।
তো যথাসময়ে সব কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর সবাই খেতে বসেছেন। তো সবাই খেতে বসে মুখে দিয়ে বলতেছে মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আর আমার ননদের জামাই মানে দুলাভাই খুব দুষ্টামি করছে। আগামী দিন আমরা বেয়াইদের বাড়িতে দাওয়াতে যাব। তো দাওয়াত খাবো, তাহলে ১ বছর আর খাওয়া লাগবে না, এগুলো বলতেছে আর কি খেতে, খেতে। তো অনেক যে আইটেম করেছি তা না, সিম্পল। তারপরেও মোটামুটি বলল মজা হয়েছে। আসলে মজা করে যদি অল্প আইটেমও করা হয় তখন খেতে অনেক বেশি ভালো লাগে। আর অনেক আইটেম করলাম কিন্তু মুখে দিতেই মাটির মতো লাগলো, খেতে ভালো লাগলো না। তখন আর যত কষ্টই হোক না কেন সেটা বৃথা হয়ে যায়। তো সেই হিসাবে বলবো মানে অল্প আইটেম হলেও মজা করে রান্না করলে সেটাই সাকসেস। তো ওনারা খেতে খেতে আমি একটু ডেজার্ট রেডি করে নিচ্ছি। ওনারা আসার সময় অনেক ফল মিষ্টি এনেছে, তো মিষ্টি দিয়েছি। আর আমি আসলে পায়েস করব ভেবেছিলাম, আর করা হয়নি। তো এগুলি মিষ্টি ফল ফ্রুট এইভাবে রেডি করে নিয়েছি। এরপরে এখন আমাদের জন্য টেবিল রেডি করছি, মানে আমাদের বলতে আমরা পরে খাবো। ছেলেরা, মেহমান, ভাগিনা, তারপরে নাতিন নাতি, ভাগ্নির ঘরে আর কি, ওদেরকে দিয়ে দিয়েছি। আমি আমার হাজব্যান্ড পরে খাবো, আমার যা সহ। তো খাওয়া আমরা এর ভিতরে খেয়েও নিয়েছি, খেয়ে অনেকক্ষণ গল্প করেছি আমার রুমে। তো সেগুলো আসলে ভিডিও করা হয়নি, আমার যা খুব পর্দা করে, যা ননদ। তো সেই হিসাবে আসলে আর করা হয়নি। এর ভিতরে আসরের নামাজ পড়ে এখন আমি চা বানাতে চলে এসেছি। আসরের নামাজের আগে যাওয়ার আগে আমি চাটা বসিয়ে রেখেছিলাম যাতে মানে ভালোভাবে পানিটা সেদ্ধ হয়। তো এখন আমি অন্য পাতিলে একটু চিনি দুধ দিয়ে রেখেছিলাম, সেটার ভিতরে লেকারটা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর এখন কেতলিতে ঢেলে নিচ্ছি। এখন আর বেশি কিছু খাবে না, দিচ্ছি না, জাস্ট চা আর হচ্ছে বিস্কিট দিব লেক্সাস। যেহেতু ডায়াবেটিস একটু একটু সবারই আছে, সেই জন্য আর বেশি কিছু আসলে দিলে খাবেও না। তো আপা তারপর ভাবি বললো কিছুই দিতে না, জাস্ট চা খাবে। তো ওনারা মসজিদে গিয়ে নামাজ পড়ে এসেছে, পুরুষ বিভাগ আর কি। তো আমি চাটা পুরুষদের জন্য টেতে নিয়ে নিচ্ছি, আর আমরা এখানে খাবো এর জন্য ভাবি সহ আমরা ডাইনিংয়ে। তো ডাইনিংয়ে চা ঢেলে নিচ্ছি, মানে ওনাদের দুজনকে দিচ্ছি, আর আমি মগে খাবো, আগে পুরুষরা নিয়ে নেক এর জন্য। তো সকাল থেকে আসলে দৌড়ঝাঁপ করে আমি রান্না বান্না শেষ করে গোসল করে এডিট করতে করতে কিছুক্ষণ শুয়েও নিয়েছি। তো আসলে যথাসময়ে কাজ ঠিকঠাক মতো করতে পারলে, মাইন্ডে সেট করে কাজ করলে খুব জটপট হয়ে যায় আর কষ্টও হয় না। এরপরে ওনারা চলে যাওয়ার পরে আমি আবার আমার হাজব্যান্ড সহ মার্কেটে গিয়েছিলাম। ওনার বললাম গতকালকে ওনার জুতা আর শার্ট কিনতে হবে, সেটা কেনা হয়নি। তো এই যে বাতিজা সহ জ্যাঠা বাতিজা ওনারা নামাজ পড়বে সবাই, আমার হাজব্যান্ড মিটিং করতেছে। আমার ভাসুর বলতেছে তুমি আমাকে ভিডিও করতেছে, আমি এই জামা গায়ে। আমি বললাম কিছুই হবে না। তো ওনার জন্য একটা শার্ট নিয়েছি ইনফিনিটি থেকে, বাটা থেকে একটা জুতা নিয়েছি কোটের সাথে পরার জন্য। জুতা আছে, তারপরেও ভাবলাম যে যেহেতু অনুষ্ঠান একটু কিনি। তো আর হচ্ছে ওদের জন্য মাস্ক কিনতে হবে, পেরেশান করে ফেলছে, মাস্ক কিনে নিয়েছি। আর আমার বাসুর মেয়েকে গিফট দিব, গিফটের ভেবেছিলাম টাকা দিয়ে দিব, কিন্তু পরে চিন্তা করলাম না, গোল্ড কিছু একটা দিই। তো সেজন্য সেটাও কিনেছি। এই যে নিচে গিয়ে এইগুলো আবার মেহমান যাওয়ার পরে আমি আধা ঘন্টার মতো শুয়ে কোমর সোজা করে তারপরে আবার বাইরে গিয়েছি, প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে বাইরেও। এখানে একটা চেন কিনেছি গোল্ডের 22 ক্যারেটের, আর একটা লকেট দিয়েছি। লকেটটা সুন্দর ঘুরে, এটার ভিতরে মাঝখানের ফুলটা আর কি খুব ভালো লাগলো আর কি, এই জন্যই এটা নিয়েছি। তো আমাদের পক্ষ থেকে সামিয়া এবং সামিয়ার জামাইয়ের জন্য এইটুকুই নিয়েছি। জামাইকে তো আর দিব না, সামিয়াকে আর কি, জামাইকে গোল্ড দেওয়া যাবে না এই জন্য। তো এইটুকু গিফট কিনলাম। আরও টুকটাক একটু মার্কেট করে এসে আবার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর মোত্তাকিকেও বললাম একটু গুছিয়ে দিতে, ও গুছিয়ে দিচ্ছে। এই যে উনি মিটিং করতেছে,
আর জুতা আর জামা মানে শার্ট ওনার সামনে এনে যেভাবে রেখেছে ওইভাবে। তো এরপরে আবার রাতের খাবারটা আসলে দুপুরে বিরিয়ানি মোটামুটি শেষ, লাস্টে একটু ছিল, তো সেটার সাথে আমি আর একটু রাইস পোলাও রান্না করে এটা মিক্স করে নিচ্ছি, মানে ফাঁকিবাজি আর কি। আর গরু গোশত আছে, আর মানে বিরিয়ানির সাথে যে ঘ্রাণটা সেটা পোলাও একটু মিক্স করে নেওয়াতে একদম পারফেক্ট হয়েছে, বিরিয়ানির স্বাদটা আছে এটা আর কি। আর দুপুরের যেটুকু ছিল সব কিছু মিলিয়ে আজকের রাতের খাবারটা এভাবেই সেরে নিচ্ছি। তো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন, কারণ 30 মিনিটের একটা ব্লগ অনেক দিন পর দিলাম। আজকের মতো এখানেই বিদায়।